হ্যালো মুভিম্যানের প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এমন একটা গল্প শোনাবো তোমাদের যখন পৃথিবীতে মানুষ আর দেবতারা একসাথে বসবাস করত। কেমন ছিল তখনকার সময়, কিন্তু তারপর এমন কি হলো যে দেবতারা দুনিয়া ছেড়ে স্বর্গে চলে গেল, সব জানতে পারবেন আমাদের আজকের গল্পে। কি রেডি তো আমার সাথে সেই সময় থেকে ঘুরে আসার জন্য? তবে এটা একটা গ্রিক মিথোলজিক্যাল গল্প, তাই এর সাথে সত্যতা খুঁজতে যাবেন না। চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। আর আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। কাহিনী শুরুতেই আমরা মিশরীয় সভ্যতাকে দেখতে পাই। প্রাচীন 4টা সভ্যতার মধ্যে অন্যতম একটা সভ্যতা ছিল মিশরীয় সভ্যতা। গ্রিক মিথোলজি অনুযায়ী কোনো এক সময় পৃথিবীতে দেবতারা আর মানুষরা একসাথে বসবাস করত, আর পৃথিবী শাসনের ভার তখন বিভিন্ন দেবতার উপর ভাগ করে দেওয়া হতো। একসাথে বসবাস করলেও দেবতাদের শারীরিক গঠন আর ক্ষমতা ছিল একদমই আলাদা। আকারে সাধারণ মানুষের থেকে অনেক বড়সড় হতো তারা, আর যে কোনো সময় যে কোনো রূপ নিতে পারত। এমনকি তাদের শরীর থেকে রক্তের বদলে পানির মতো সোনা বের হতো। কাহিনীর শুরুতে আমরা একটা বিশাল অভিষেক অনুষ্ঠান দেখতে পাই, যেখানে বর্তমান মিশরীয় সভ্যতার শাসক দেবতা ওসিসের পুত্র হরিসকে নতুন দেবতা হিসেবে মুকুট পরানো হচ্ছিল। এতদিন এই পুরো মরুভূমি ওসিসিস একাই শাসন করেছে, তাকে তার পিতার রাহ এই সিংহাসনে বসিয়েছিল। আজকের অনুষ্ঠানে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ সেখানে এসে হাজির হয় সেট। সে হচ্ছে মহান দেবতা রাহের আরেক পুত্র, মানে সে ওসিসিসের ভাই। সে সবসময় চাইতো শুধু মরুভূমিতে নয়, পুরো মিশরে সে একাই রাজত্ব করবে। আর সেট এতদিন ভাবছিল হয়তো বড় ভাইয়ের পর দায়িত্বটা তাকেই দেওয়া হবে, কিন্তু বংশ পরম্পরায় বড় ভাই নিজের ছেলেকে এই দায়িত্ব দেওয়ায় সে প্রচন্ড রেগে যায়। আর তাই সে এখানে আসার আগে বেশ কিছু প্ল্যান করেই আসে। সেট এখানে এসে হরিসকে তার অভিষেক উপলক্ষে একটা স্বর্ণের হর্ন উপহার দেয়, আর সেটা তাকে বাজাতে বলে। হরিসও কোনো সন্দেহ না করেই সেটা বাজিয়ে দেয়, আর হর্নের শব্দ শোনার সাথে সাথেই সেখানে সেটের সব সৈন্যরা ঢুকে যায়। এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক দেখা গেলেও ঝামেলা শুরু হয় এখন। সেট তার ভাইকে বলে প্রথা অনুযায়ী যে সব থেকে বেশি শক্তিশালী তারই মিশরের রাজা হওয়ার কথা, তাহলে হরিস কি করে রাজা হয়? সেট আরো বলে কোটা নাকি মেধা মেধা মেধা, এটা বলে ওসিসের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। চোখের সামনে নিজের বাবাকে মেরে ফেলতে দেখে হরিস আর নিজেকে ধরে রাখতে পারে না, সে দেবতা রূপে চলে আসে। রূপ পরিবর্তন করে সেটের উপর আক্রমণ করে। সেটও সাথে সাথে নিজের দেবতা রূপে চলে আসে, আর তখনই তাদের দুজনের মধ্যে শুরু হয় তুমুল লড়াই। দুজনেই দেবতা ছিল, কিন্তু তারপরেও হরিসের বয়স অনেক কম, আর সেই তুলনায় সেট ছিল একজন অভিজ্ঞ লড়াকু। আর তাই লড়াইয়ের এক পর্যায়ে হরিসকে প্রায় মেরে ফেলতে যাচ্ছিল সেট। তখন হরিসের প্রেমিকা দেবতা অফ লাভ মানে ভালোবাসার দেবী হাথর মাথা নত করে হরিসের প্রাণ ভিক্ষা চায়। আর তখন সেট হরিসকে প্রাণে না মেরে শুধুমাত্র তার চোখ দুটো উঠিয়ে ফেলে। এরপর সমস্ত মানুষের সামনে ঘোষণা করে আজ থেকে সবাই তার দাস, এবং আগের প্রথা অনুযায়ী একটা মানুষ তার কর্মফলের উপর ভিত্তি করে পুনর্জন্ম পেত। এই নিয়ম এখন থেকে আর থাকছে না। যে যত বেশি স্বর্ণালঙ্কার দিতে পারবে তাকে তত দ্রুত পুনর্জন্ম দেওয়া হবে। কয়েকদিনের ভেতর পুরো মিশরের সব নিয়ম কানুন পরিবর্তন হয়ে যায়। 1 বছরের মধ্যে পুরো মিশরবাসীকে কৃতদাসে পরিণত করা হয়। স্বাধীনতা বা মত প্রকাশের কোনো সুযোগ আর সেখানে থাকে না, কারণ যারাই সেটের বিরুদ্ধে কথা বলতো তাদের সবাইকে হয় মেরে ফেলা হতো, না হয় কৃতদাস বানিয়ে ফেলা হতো। গল্পটাকে আরেকটু রোমাঞ্চকর করতে আগমন হয় নতুন 2 চরিত্রে। এরা হচ্ছে বেক আর জায়া। আর দেবতা না হয়েও দেবতাদের জীবন কাহিনীর সব থেকে বড় প্রভাবক এই 2 চরিত্র। অনেকটা বেহুলা আর লক্ষিন্দরের মতো এরা একে অপরকে অনেক পছন্দ করে। আর এটা সেই সময়কার কথা যখন কৃতদাস প্রথা চালু ছিল। সেট মিশরের চারিদিকে বিশাল বড় বড় ইমারত তৈরি করছিল, আর তার জন্য সে মানুষের মধ্যে থেকেই একজন ইঞ্জিনিয়ারকে বেছে নিয়েছিল। আর আমাদের নায়িকা জায়া ছিল সেই ইঞ্জিনিয়ারের কৃতদাস। অপরদিকে বেক ছিল ছোট মোটো চোর, ঘুরে ফিরে খায় আর হাতের কাছে যাই পায় সেটা মেরে দেয়। কি লাইফ, চিল আর চিল। কিন্তু সে জায়ার প্রেমে পড়ে যায়, আর তার সাথে দেখা করতে প্রায় লুকিয়ে লুকিয়ে মহলে আসতো। এটা অবশ্যই ইঞ্জিনিয়ার জানতো না, কারণ যদি সে জানতো তাহলে তাদের দুজনকেই পিরামিডের নিচে পুঁতে ফেলতো। জায়া একদিন বেকের কাছে গিয়ে বলে তুমি চাইলে হরিসকে সাহায্য করতে পারো, এতে পুরো মানবজাতি একটা বড় অভিশাপের হাত থেকে মুক্তি পাবে। কিন্তু বেক তাকে বলে এটা কি করে সম্ভব? উত্তরে জায়া বলে অবশ্যই সম্ভব। যদি হরিসকে তার চোখ ফিরিয়ে দেওয়া যায় তাহলে সে অবশ্যই তার বাবার হত্যার প্রতিশোধ নেবে। বেক তখন বলে চোখ দুটো আসলে কোথায় আছে তা কি করে জানবো? জায়া তাকে জানায় চোখ দুটো তার মালিকের তৈরি একটা বিশাল স্মৃতিস্তম্ভের একদম উপরের গোপন কক্ষে রাখা আছে। আর জায়া এটা অনেক আগেই গোপনে জেনে নিয়েছিল। আসলে জায়া হরিসের পূজা করত, আর সে মনে প্রাণে বিশ্বাস করত হরিস একজন ভালো দেবতা। আর তাই সে বেককে ওই বিল্ডিং এর ম্যাপ দিয়ে দেয়, যাতে সে হরিসের চোখ নিয়ে আসতে পারে। প্রেমিকা দাবি করেছে, আর ছেলে মানুষ তা চেষ্টা করবে না তা কি করে হয়? ব্যাস, মেয়ে মানুষকে ইমপ্রেস করতে নিজের জীবন বাজি রেখে লাফিয়ে পড়ে বিপদের মধ্যে। কিন্তু বেকের চিন্তার বাইরে ছিল আসলে জায়গাটা কত বেশি বিপজ্জনক। এখানে কয়েক হাজার সৈন্য পাহারায় ছিল, এছাড়াও অটোমেটেড অনেক পাহারা নিযুক্ত ছিল। এখানেই শেষ না, ভয়ঙ্কর লেভেলের কয়েকশো কোটি বিচ্ছুও ছিল। সে অনেক কষ্টে বাধাগুলো পেরিয়ে একটা মাত্র চোখ উদ্ধার করতে পারে। আসলে সেখানে একটা চৌকি রাখা ছিল,
চোখটা হাতে নিতেই তার আলো দিয়ে সব বিচ্ছুকে তাড়িয়ে দেয়। কিন্তু এই ঘটনা ঘটার সাথে সাথেই খবর জায়ার মালিক উরসু জেনে যায়। আর তাই যখন বেগ জায়ার সাথে দেখা করতে আসে তখন প্রহরী নিয়ে এসে সে তাদেরকে ঘিরে ফেলে। বেগ বুদ্ধি করে সেখান থেকে একটা সোনার অলংকার চুরি করে নিয়ে এসেছিল আর সেটা ধরিয়ে দিয়ে বলে আমি এটা চুরি করার জন্য ওখানে গিয়েছিলাম। বেগ ভেবেছিল একটু বুদ্ধি খাটিয়ে তাকে বোকা বানাবে, কিন্তু উরসু কোনো কথা না শুনে প্রহরীদেরকে বলে এদেরকে মেরে ফেলো। তাই পরিস্থিতি খারাপ বুঝতে পেরে বেগ সেই চোখটা বের করে সবার সামনে ধরে আর সেটার আলোর ঝলকানিতে কিছু সময়ের জন্য সবাই অন্ধ হয়ে যায়। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে সে জায়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা যখন পালিয়ে যাচ্ছিল তখন উরসুর ছোড়া একটা তীর জায়ার বুকে এসে লাগে আর সে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানেই মারা যায়। এতে বেগ অনেক ভেঙে পড়ে, কিন্তু সে শুনেছিল দেবতারা মৃতকেও ফিরিয়ে আনতে পারে আর তাই প্রেমিকাকে ফিরে পেতে সে অনেক আশা নিয়ে হরিসের কাছে যায়। সেখানে গিয়ে চোখের বিনিময়ে জায়ার জীবন ভিক্ষা চায়। যদিও এটা তার প্ল্যান ছিল না, কিন্তু হরিস একজন দেবতা, তাই তার কাছে নিজের প্রিয় মানুষটার জীবন ভিক্ষা চাওয়াটা খুব একটা অন্যায় মনে হয়নি তার কাছে। কিন্তু বেগকে হতাশ করে দিয়ে হরিস বলে আগে আমার চোখ দাও, তারপর আমি দেখছি কি করা যায়। কিন্তু বেগ কোনো মতেই আগে চোখ দিতে রাজি হচ্ছিল না। আর তখন হরিস বলে তোমার এত সাহস কি করে হয়, তুমি একজন দেবতাকে না বলছো। সে রেগে গিয়ে বেগের উপর আক্রমণ করে বসে, যদিও বেগ প্রত্যেকটা আক্রমণ থেকেই বেঁচে যায়। অবশেষে বেগ বলে আমি চলে যাচ্ছি, থাকো তুমি তোমার অহংকার নিয়ে। আর তখন কোনো উপায় না পেয়ে হরিস তার প্রস্তাবে রাজি হয়, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে জায়ার জীবন ফেরত দিতে পারে না। কিন্তু তখন সেখানে মৃত্যুর দেবতা আনুবিস এসে মেয়েটাকে পুনর্জন্মের জন্য নিয়ে যায়। বেকের চোখের সামনে এই সবকিছু ঘটছিল আর সে কোনোভাবেই এটা মেনে নিতে পারছিল না, কারণ সে ভালো করেই জানতো বর্তমানে পুনর্জন্ম নিতে গেলে অনেক অর্থ দিতে হবে। যেহেতু জায়ের কাছে কোনো অর্থ সম্পদ নেই, তাই তার পুনর্জন্ম হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আনুবিস এসে মেয়েটাকে বলে তুমি কি আমাকে কোনো উপহার দিতে পারবে, তাহলে আমি তোমার পুনর্জন্ম দেব। কিন্তু জায়া বলে আমি একজন দাসী, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আর এটা শুনে আনুবিস তাকে সাথে করে নিয়ে মৃত্যুর পরের জীবনে চলে যায়। হরিস তখন বেগকে পাশে বসিয়ে ঠান্ডা মাথায় বোঝায়, দেখো জীবন ফেরত দেওয়ার ক্ষমতা শুধুমাত্র মিশরের রাজার কাছেই থাকে, আর আমি যদি রাজা হতে পারি তাহলে অবশ্যই তোমার প্রেমিকাকে বাঁচিয়ে তুলবো। তার এই কথা শুনে বেগ হরিসকে তার একটা চোখ ফিরিয়ে দেয়। হরিস তখন জানতে চায় তার আরেকটা চোখ কোথায় আছে। উত্তরে বেগ বলে আমি জানি সেটা কোথায় আছে, সেখানে যাওয়ার জন্য আমি তোমাকে সাহায্য করব, কিন্তু সেখানে যাওয়ার জন্য আমাদের সূর্যদেব মানে তোমার দাদা রায়ের সাহায্য প্রয়োজন হবে। রা হচ্ছে সূর্যের দেবতা, সে প্রতিদিন তার শক্তি দিয়ে অন্ধকারের শয়তানকে দূরে পাঠিয়ে দেয়। আর এটা ছিল অত্যন্ত কষ্টের একটা কাজ, সবসময় তাকে একই কাজ করে যেতে হয়, তা না হলে বিশাল এই মনস্টারটা সমস্ত পৃথিবীকে গ্রাস করে ফেলবে। আর তাই রায়ের সাথে দেখা করতে বেগকে পিঠে নিয়ে হরিস রায়ের কাছে চলে আসে। হরিস তার দাদাকে সবকিছু খুলে বলে আর তার কাছে সাহায্য চায়, কিন্তু রা সাহায্য করতে অস্বীকৃতি জানায়। সে হরিসকে বলে দেখো স্বয়ং সৃষ্টিকর্তা ভাগ্যে যা লিখে রেখেছে সেটাই হবে, আমাকে আমার দায়িত্ব পালন করতে হয়, তাই আমি এই দায়িত্ব রেখে কোথাও যেতে পারবো না। আর এই লড়াইটা তোমার নিজের, তাই তোমাকে একাই লড়তে হবে, তুমি বরং সূর্যের নদী থেকে জ্বলন্ত আগুনের পানি নিয়ে যাও। আর তাই হরিস তার দাদার কাছ থেকে একরাশ হতাশা নিয়ে আবারও নিচে চলে আসে। তবে পৃথিবীতে আসার আগে সে সূর্যের পানি নিয়ে এসেছিল, আর আকাশ থেকে নিচে নামার পর তার শক্তি আবারও সব হারিয়ে যায়। সে আবার মানুষের রূপে ফিরে আসে। হরিস বুঝতে পারে পৃথিবীতে থাকা অবস্থায় তার দুই চোখ ছাড়া সে দেবতাদের আসল রূপে যেতে পারবে না। যদিও হরিসের এই ধারণাটা ভুল ছিল, আর সেটা আমরা পরে বুঝতে পারবো। এরপর আমরা দেখতে পাই সেখানে সেটের কিছু সৈন্য হরিসের উপর আক্রমণ করে। হরিস তাদেরকে মেরে তুলোধুনা করে ফেলে, কিন্তু তাদের মধ্যে একজন তাকে আঘাত করে পানিতে ফেলে দেয়। হরিসকে বাঁচাতে বেকও তার পেছনে লাফ দেয়, আর তারা কোনো মতে নিজেদেরকে বাঁচিয়ে নেয়। এরপর হরিস বলে সেট কোনোভাবেই আমাদেরকে ছেড়ে দেবে না, সে এবার আমাদেরকে মারার জন্য হয়তো তার সব থেকে ভয়ঙ্কর সৈন্যদেরকে পাঠাবে। আর তখনই আমরা দুটো মেয়েকে দেখতে পাই। এই মেয়ে দুটো ভয়ঙ্কর মানুষকে দানবীয় সাপ নিয়ন্ত্রণ করতে পারত। মরুভূমিতে এর থেকে বড় আর ভয়ানক দানব আর একটাও নেই বললেই চলে। তারা দুইজন সেটের কথা মতো সাপ নিয়ে বেক আর হরিসকে খুঁজতে বের হয়ে যায়। এদিকে সেট তখন চলে আসে হাতরের কাছে। হরিসের পালিয়ে যাওয়ার ঘটনা হাতরও জানতে পেরেছিল, আর সেট হাতরের কাছে আসতেই সে জিজ্ঞেস করে তুমি কি হরিসকে মেরে ফেলেছো। হাতরের কথায় সেট বুঝতে পারছিল হাতর এখনো হরিসকেই পছন্দ করে, আর তাই সুযোগ বুঝে হাতর তার জাদু দিয়ে হরিসকে সাহায্য করছিল। এমন সময় পেছন থেকে সেট চলে আসে, আর সে বলে আমি জানতাম তুমি আমার পিঠ পিছনে হরিসকে অবশ্যই সাহায্য করবে, আর আমার বিশ্বাসঘাতক একদম পছন্দ না। হাতর খুব ভালোভাবে বুঝতে পারছিল সেট তাকে মেরে ফেলবে, আর তাই পরিস্থিতি খারাপ দেখে ভালোবাসার দেবী তার হাতে থাকা একটা জাদুর বালা খুলে ফেলে। আর এই বালাটা আসলে হাতরকে পৃথিবীতে থাকতে সাহায্য করত, কারণ অভিশাপের কারণে তাকে এখন নরকে থাকার কথা ছিল। কিন্তু হরিস তাকে ভালোবেসে এই বালাটা বানিয়ে দিয়েছিল যাতে সে তাদের সাথে পৃথিবীতেই থাকতে পারে। আর তাই বালাটা খুলে ফেলার সাথে সাথেই অনেকগুলো দানব এসে হাতরকে নরকে নিয়ে যাচ্ছিল। তাই কিছুক্ষণের ভেতরেই হাতর আবারও বালাটা পরে ফেলে, আর সে পৃথিবীতে ফিরে আসে। অন্যদিকে দেখা যায় সেটের পাঠানো সেই দুই মেয়ে তাদের কাছে থাকা বিশাল সাপ নিয়ে হরিস আর বেককে খুঁজে বের করে ফেলেছে।
আর তাই দেরি না করে তারা হরিসকে মেরে ফেলার জন্য তার উপর আক্রমণ করে। সাপ দুটো যেমন বড় ছিল তেমনি ভয়ঙ্কর ছিল, এমনকি তারা মুখ থেকে আগুন ছুটতে পারত। আর তাই এই সাপের হাত থেকে বাঁচার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে, কিন্তু কিভাবে এত বড় দানবের সাথে মোকাবেলা করবে তারা বুঝে উঠতে পারছিল না। আর তাই তখন বেকের বুদ্ধি ব্যবহার করে হরিস আর বেক মিলে একটা সাপকে পাহাড়ের উপর থেকে ফেলে দেয়, কিন্তু তখনও আরেকটা সাপ বাকি ছিল আর তারা এবার বুঝে উঠতে পারছিল না এই সাপটাকে কিভাবে হারাবে। ঠিক তখনই সেখানে হাতর চলে আসে। আসলে হাতর ছিল ভালোবাসার দেবী, তাই সে তার জাদু দিয়ে যে কোনো মানুষ বা প্রাণীকে বশ করে ফেলতে পারত। আর তাই হাতর সাপটার সামনে এসে তাকে চোখ দিয়ে বশ করে ফেলে আর তাকে বলে, তুমি অনেক দুষ্টু হয়ে গেছো, তাই নিজেকে শাস্তি দাও। হাতরের কথা শুনে সাপটা তার নিজের আগুন দিয়েই নিজেকে পুড়িয়ে মেরে ফেলে। বিষয়টা আসলে চিন্তা করার মতো। মেয়েরা চাইলে বিষাক্ত সাপের মাথাও নষ্ট করে দিতে পারে, সেখানে আপনি আমি তো চুনোপুটি। যাই হোক, তারপর হাতর সবাইকে বাঁচিয়ে নেয় আর সেও এবার হরিসের আরেকটা চোখ খোঁজার জন্য তাদের সাথেই যোগ দেয়। আসলে হরিসের আরেকটা চোখ ছিল একটা পিরামিডের ভেতর, কিন্তু সেখানে একটা বিশাল দৈত্য থাকতো। সেই দৈত্যের ধাঁধার উত্তর দিতে না পারলে সেখানে কেউ প্রবেশ করতে পারবে না, আর তাই সেখানে প্রবেশ করা আর জেনে শুনে মৃত্যু মেনে নেয়া একই কথা। আর তাই ওই দৈত্যের ধাঁধার উত্তর দেওয়ার জন্য এবার তারা জ্ঞানের দেবতার শরণাপন্ন হয়। কিন্তু হরিস যখন জ্ঞানের দেবতাকে বলে তুমি আমাদের সাথে চলো, সে সরাসরি না করে দেয়। সে বলে দৈত্যটা অনেক কঠিন প্রশ্ন করে যার উত্তর দেওয়া প্রায় অসম্ভব, আর তাই এমন বিপজ্জনক কাজে আমি যেতে চাই না। কিন্তু বেক তখন বুদ্ধি খাটিয়ে বলে, তাহলে আমি একাই যাব, আমি উত্তর দিতে পারি আর না পারি ইতিহাস রচনা তো করবই, আর সবাই জানবে মৃত্যুর ভয়ে জ্ঞানের দেবতা পিছিয়ে গিয়েছিল, কিন্তু মানুষ পিছপা হয়নি। আর এটা শুনতেই জ্ঞানের দেবতার ইগো হার্ট হয়ে যায়। খুব স্বাভাবিক তাই না, জ্ঞানের দেবতা বলে কথা, আর এটা দেবতাদের জন্য বড় একটা লজ্জার বিষয়। আর তাই সে বেকের এই চালাকি বুঝতে না পেরে তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর চারজন একসাথে সেই পিরামিডের দিকে রওনা দেয়। পিরামিডের সামনে পৌঁছেই তারা কোনোভাবে ভেতরে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না। পিরামিডের প্রত্যেকটা ব্লক খুব দ্রুত মুভ করছিল, যে কারণে কোনো নির্দিষ্ট রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু ব্লকগুলোর তুলনায় বেক অনেক ছোট, আর তাই সে দুই পাথরের মাঝখান দিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে অনেক কঠিন বাধার মুখোমুখি হয়, আর সব বাধা পেরিয়ে সে একটা বড় চাকা ঘুরিয়ে দরজা খুলে দেয়। আর চাকাটা ঘুরাতেই ভেতর থেকে সবকিছু থেমে যায়। আর তখন হরিস আর বাকিরাও ভেতরে চলে আসে। আর তারা ভেতরে আসতেই দৈত্যটা তাদের সামনে হাজির হয়। দৈত্যটা তাদেরকে একটা ধাঁধা জিজ্ঞেস করে, কিন্তু জ্ঞানের দেবতা প্রথম উত্তরেই ভুল দেয়। আর দৈত্যটা তখন তাকে খুব জোরে আঘাত করে। আর প্রথমবার মার খেলেও পরের বার সে বুদ্ধি খাটিয়ে সঠিক উত্তর দেয়। সঠিক উত্তর দেওয়ার পর তাদেরকে সামনে যেতে দেওয়া হয়। আর হরিস তার সাথে করে যে সূর্যের পানি এনেছিল সেটা পিরামিডের মধ্যে থাকা কুয়ায় ঢেলে দিতে হবে। সূর্যের পানি এই কুয়াতে ঢেলে দিলেই পুরো পিরামিড ধ্বংস হয়ে যাবে, আর এতেই সেটের শক্তি অনেকটাই কমে যাবে, কারণ সেটের শক্তির উৎস ছিল এই পিরামিডের ভেতরে থাকা আগুনের কুয়া। কিন্তু হরিস যখনই সেই কাজটা করতে যাবে তখনই সেখানে সেট চলে আসে, আর সে হরিস আর হাতরকে একটা বিশাল খাঁচার মধ্যে আটকে ফেলে। সেই সাথে সেট তখন জ্ঞানের দেবতার মস্তিষ্ক খুলে নেয়। সে বলে, বহুদিন ধরে আমি এমন একটা ব্রেন খুঁজছিলাম। আর ততক্ষণে বিশাল খাঁচার ফাঁকা দিয়ে বেগ বাইরে চলে এসেছিল। হরিসের কাছে থাকা সেই সূর্যের পানির বোতলটা নিয়ে যখনই সে কুয়ায় ঢেলে দিতে যাবে তখন সেট তাকে একটা নেকলেস দেখিয়ে বলে, এটা তোমার প্রেমিকার নেকলেস, আর আমি এখন মিশরের রাজা, আমি চাইলে তোমার প্রেমিকাকে আবারও জীবিত করতে পারি, কিন্তু এটা আমি তখনই করব যদি তুমি আমাকে সূর্যের পানিটা দিয়ে দাও। বেগ প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু তার প্রেমিকাকে ফিরে পাওয়ার আশায় সে বোতলটা সেটকে দিয়ে দেয়। সেট বোতল থেকে সম্পূর্ণ পানি মাটিতে ফেলে দেয়, আর তারপর সে বেগকে বলে, তোমার ভাগ্য খারাপ যে তুমি আমাকে মারার চেষ্টা করেছো, আর তাই আমি তোমাকে কোনো সাহায্য করব না। এরপর সেট সেখান থেকে বের হয়ে যায়। সেট সেখান থেকে বের হতেই পিরামিড ধসে পড়তে শুরু করে। যদিও হরিস তার শক্তি ব্যবহার করে সেখান থেকে বেগ আর হাতরকে নিয়ে কোনো মতে বের হয়ে আসে। জায়ার প্রতি বেকের ভালোবাসা দেখে হাতর তখন হরিসকে বলে, তুমি বেককে সত্যিটা বলে দাও। আসলে হরিস শুধুমাত্র তার চোখ ফিরে পাওয়ার জন্যই বেকের সাহায্য নিচ্ছিল, তার কাছে মৃত মানুষকে ফিরিয়ে আনার কোনো ক্ষমতা নেই। এটা শুনে বেক তখন হরিসের উপর অনেক রেগে যায়, আর সে বলে, জায়া তোমাকে প্রতিদিন পূজা করত, আর সে তোমাকে অনেক বিশ্বাস করে, কিন্তু তুমি তার জীবন নিয়ে আমার সাথে এমন খেলা খেললে। আর বেকের এমন কথা শুনে হাতর তাকে সাহায্য করার জন্য সেখানে মৃত্যুর দেবতা আনুবিসকে ডেকে আনে। সে আনুবিসকে জিজ্ঞেস করে, আচ্ছা আমার হাতের ব্রেসলেটটা কি জায়ার পুনর্জন্মের জন্য যথেষ্ট? হাতরের এমন কথা শুনে হরিস তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। হাতর বলে, আমরা দুজনেই বেককে ধোকা দিয়েছি, আর এটা বলেই সে তার নিজের হাতের ব্রেসলেটটা খুলে মাটিতে ফেলে দেয়। আর সাথে সাথেই নরকের পিচাচগুলো এসে হাতরকে তাদের সাথে নিয়ে যায়, আর বেক আনুবিসের সাথে সেখান থেকে মৃত্যুপুরীর দুনিয়াতে চলে আসে যাতে সে জায়াকে ব্রেসলেটটা দিতে পারে। কিন্তু সমস্যাটা তখনই শুরু হয়। হঠাৎ করে পুনর্জন্মের রাস্তা বন্ধ হয়ে যায়। সাধারণত এই রাস্তা বন্ধ হওয়ার কথা না, কিন্তু একটা বড় ঝামেলা হওয়ার কারণে এই রাস্তাটা বন্ধ
বন্ধ হয়ে গেছে। আর এই ঝামেলাটা করেছে সেট। সে জ্ঞানের দেবতার মস্তিষ্ক তার নিজের মস্তিষ্কের সাথে বসিয়ে নিয়েছে, আর এতে করে তার শক্তির সাথে তার বুদ্ধির পরিমাণ আরো বেড়ে গেছে। আর সেই সাথে সে আরো দুইজন দেবতার অঙ্গ নিজের শরীরে লাগিয়ে নেয়, আর তাদের সমস্ত ক্ষমতা এখন সেটের শরীরে চলে এসেছে। তাই সে আর দেরি না করে সোজা তার বাবা অর্থাৎ সূর্যের দেবতা রায়ের সাথে দেখা করতে চলে আসে। আর সেখানে এসে সেট তার বাবার হাতিয়ার চায়। সূর্যের দেবতা রা বলে, আমার পরে আমার এই জায়গার দায়িত্ব তোমাকেই পালন করতে হবে, তাই এই হাতিয়ার তখন তোমার হবে, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। কিন্তু সেট তার কাছ থেকে হাতিয়ারটা কেড়ে নিতে নিজের বাবার উপরে আক্রমণ করে আর তাকে আহত করে জাহাজ থেকে ফেলে দেয়। এতে করে অন্ধকারের শয়তানকে থামানোর আর কেউ থাকে না। সেট তার বাবার হাতিয়ার নিয়ে আবারও পৃথিবীতে ফিরে আসে। সে হাতিয়ারটা নিয়ে একটা পিরামিডের উপরে এসে দাঁড়ায়, কিন্তু পৃথিবীতে নামতেই সে দেখতে পায় অন্ধকারের সেই দানবটা পৃথিবীতে হামলা করেছে, আর সে আস্তে আস্তে পৃথিবীকে গিলে ফেলার চেষ্টা করছিল। আর এজন্যই মৃত্যুর পরের জীবনের সব দরজা বন্ধ হয়ে যায়। আর বেগ ততক্ষণে পৃথিবীতে ফিরে এসে হরিসকে সবকিছু জানায়, কারণ এই মুহূর্তে সেটকে থামানোর জন্য হরিস বাদে আর কেউ অবশিষ্ট নেই। বেগ হরিসকে বলে, এত কিছু হয়ে যাওয়ার পরেও জায়া এখনো তোমার উপর ভরসা করে, আর তাই তোমার উচিত যারা তোমার উপর বিশ্বাস করে তাদের বিশ্বাস রাখা। বেকের কথাগুলো শুনে হরিস খুব ভালোভাবে বুঝতে পারছিল সে এতদিন স্বার্থপরের মতো আচরণ করছে, আর তাই সে এবার একটা জাদুর রথে করে সেটের উপর আক্রমণ করতে চলে আসে। কিন্তু যেখানে সেটের সাথে সে আগেই পারতো না, এখন তো সেট আরো বেশি শক্তিশালী হয়ে গেছে, আর তাই এই লড়াইয়ে সেট হরিসের উপর ভারী পড়ছিল। তবে এবার তাকে সাহায্য করতে বেগ এগিয়ে আসে। বেগ বুদ্ধি করে সেটের মাথা থেকে হরিসের চোখটা খুলে নেয়। হাত টানের অভ্যাস তো তার আগেই ছিল, আর এই প্রথম সে ঠিক মতো জায়গায় এটা ব্যবহার করতে পেরেছে। বেগ চোখটা খুলে হরিসের দিকে ছুড়ে মারে, আর সেটা দেখে সেট প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই সে বেগকে টাওয়ার থেকে নিচে ফেলে দেয়। চোখটা হরিসের হাত পর্যন্ত পৌঁছায়নি। সে দেখতে পায় চোখটা নিচে পড়ে যাচ্ছে, আর অন্যদিকে তখন বেগও টাওয়ার থেকে নিচে পড়ে যাচ্ছে। তার সামনে এখন দুটো রাস্তা খোলা ছিল, হয় সে লাফিয়ে গিয়ে তার চোখটা ধরবে, আর তা না হলে বেগকে বাঁচাবে। আর সে কিছু না ভেবেই বেগকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই তার পাওয়ার অ্যাক্টিভ হয়ে যায়। যাই হোক, সে এবার কোনো মতে বেগকে রক্ষা করে মাটিতে নামিয়ে দেয়। আর হরিসের এমন আচরণে বেগ খুবই অবাক হয়, কারণ এতদিন ধরে সবাই ভাবতো হরিসের সব শক্তি তার দুই চোখের মধ্যে, এখন তো তার কাছে চোখও নেই। তবু সে কি করে দেবতার রূপে চলে আসলো? আসলে এই চিন্তাটা একেবারেই ভুল ছিল। তার শক্তি মূলত তার ভক্তিতে। যখন সে একজন ভালো দেবতা হয়ে উঠবে এবং অহংকার না করে মানুষকে সাহায্য করবে, তখনই সে তার শক্তি ফিরে পাবে। চোখ ছাড়া তার শক্তি না ফিরে পাওয়ার যে চিন্তাটা তার মধ্যে ছিল, সেটা আসলে ভুল ছিল। এরপর দেখা যায় সেট আর হরিস পুরো শহরের উপর উড়ে উড়ে মারামারি করছিল। আর এবার হরিসের সাথে ছিল তার আত্মবিশ্বাস, কারণ সে জানতো তাকে পূজা করার মতো অনেক মানুষ এখনো বেঁচে আছে যারা তাকে সত্যি ভক্তি আর শ্রদ্ধা করে। আর তাই লড়াইয়ের এক পর্যায়ে সে সেটকে বিশাল পিরামিডের ভেতর আটকে ফেলে, এমনকি তার কাছ থেকে মোহন রায়ের হাতিয়ারটাও ছিনিয়ে নেয়। সেট তখন হরিসের কাছে প্রাণ ভিক্ষা চায়, আর সে বলে, আমি তোমাকে সেদিন জীবন ভিক্ষা দিয়েছিলাম, আর তাই তুমিও আমাকে আরেকটা সুযোগ দাও। কিন্তু হরিস তাকে বলে, তুমি যে অপরাধ করেছো তার কোনো ক্ষমা হয় না, তোমার ভেতরটা অনেক বেশি কালো, আর তাই তোমার শাস্তি একটাই। আর এটা বলেই হরিস সূর্য দেবতার সেই শক্তিশালী হাতিয়ারটা ব্যবহার করে সেটকে মেরে ফেলে। কিন্তু এখনো বিপদ শেষ হয়নি, কারণ অন্ধকারের সেই ভয়ঙ্কর দানব তখনও পৃথিবীকে গিলে খাচ্ছিল। তাই হরিস আর দেরি না করে সোজা আকাশে চলে যায়, আর সেখানেই সে সূর্য দেবতাকে অচেতন অবস্থায় দেখতে পায়। কিন্তু যখনই তার হাতে তার হাতিয়ারটা দেয়, সাথে সাথেই সূর্যের দেবতা তার শক্তি ফিরে পায়, আর সে তার হাতিয়ারটাকে ব্যবহার করে সেই অন্ধকারের দানবটাকে পৃথিবী থেকে দূরে পাঠিয়ে দেয়। আর এবারের মতো সমস্ত সৃষ্টি ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। কিন্তু হরিস যখন পৃথিবীতে ফিরে আসে, সে দেখতে পায় বেগ আহত হয়েছিল, যেটা সে খেয়াল করেনি, আর তাই বেগ সেখানেই মরে পড়ে আছে। আর হরিস তখন তার লাশটা নিয়ে জায়ার পাশে রেখে দেয়। আর সেখানেই হরিস তার দাদাকে ডেকে আনে। মোহন রা হরিসের উপর অনেক বেশি সন্তুষ্ট ছিল, তাই সে হরিসকে জিজ্ঞেস করে, তুমি আমার কাছে কি উপহার চাও? তুমি যা চাইবে আমি সেটাই দেব। আর এত বড় সুযোগ পেয়েও হরিস আজকে নিজের জন্য কিছুই চায় না, বরং সে জায়া আর বেকের জীবন ভিক্ষা চায়। আর সূর্যের দেবতা সাথে সাথেই তাদেরকে জীবিত করে তোলে, এমনকি জ্ঞানের দেবতাকেও জীবিত করে দেয়। জায়া আর বেক পুনরায় জীবন ফিরে পেয়ে একে অন্যকে জড়িয়ে ধরে। হরিসকে আবারও মিশরের রাজা বানিয়ে দেওয়া হয়। রাজা হওয়ার পর হরিস সেই স্বর্ণের ব্রেসলেটটা নিয়ে ভালোবাসার দেবী হাতরকে খুঁজতে মৃত্যুপুরীতে রওনা দেয়। যাওয়ার সময় পুরো রাজ্যের দায়িত্ব বেকের উপরে দিয়ে যায়। আর হয়তো এভাবেই দেবতাদের হাত থেকে মানুষের হাতে রাজ্যের শাসন চলে এসেছিল। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের এই সুন্দর মিথোলজিক্যাল গল্পটা। আজকের গল্পটা আমাদেরকে খুব সুন্দরভাবেই ত্যাগের মহিমা শিখিয়ে দিয়ে গেছে। জানি না বিষয়টা কতজন বুঝতে পেরেছেন। খেয়াল করে দেখেন, ভালোবাসার দেবী হাতর নিজের সবটা ত্যাগ করেছিল হরিসের জন্য। হরিস দেরিতে হলেও যখন
যখন ভালো দেবতা হয়ে ওঠে তখন সে সবকিছু ত্যাগ করে দেয় একটা সামান্য মানুষের জন্য, অর্থাৎ বেকের জন্য। আর বেক তার সবকিছু ত্যাগ করেছিল তার প্রেমিকার জন্য। আর গল্পের শুরুটা খেয়াল করলে বুঝতে পারবেন জায়া আর বেক অযথা হরিসের চোখের জন্য এত বড় রিস্ক নেয়নি। এই সবকিছু তারা করছিল সাধারণ মানুষের মুক্তির জন্য, কারণ সেট যদি রাজা থাকতো তাহলে সাধারণ মানুষ কখনোই পুনর্জন্ম পেত না, কারণ মিশরে তখনও অনেক দরিদ্র মানুষ ছিল যাদের কাছে কোনো স্বর্ণ ছিল না। পরিশেষে এটাই বলা যায়, আপনি যখন নিজের জন্য কিছু না করে অন্যের জন্য বড় ত্যাগ স্বীকার করবেন তখন সেটার মাধ্যমেই আপনি অন্যরকম আত্মতৃপ্তি খুঁজে পাবেন। আশা করি আমাদের এই গল্পগুলো আপনাদেরকে ভাবতে শেখাবে, ত্যাগের মহিমায় নিজেদেরকে তৈরি করতে সহায়তা করবে। তো যারা গল্পটা শেষ পর্যন্ত শুনেছেন আর মুভির নাম জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদেরকে আর অপেক্ষা করতে হবে না। আমাদের আজকের মুভির নাম গডস অফ ইজিপ্ট, অর্থাৎ মিশরের দেবতারা। আর এখন চলে যাচ্ছি আমাদের সেরা ফ্যানদেরকে নিয়ে সাজানো মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকের সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন রাজু ইসলাম ভাই। তিনি বলেছিলেন, ভাইয়া আমি 2 দিনে আপনার সবগুলো ভিডিও দেখে ফেলেছি, অনেক সুন্দর হয়েছে আপনার ভিডিওগুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজু ভাই, এভাবে আমাদের পাশে থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে এমন প্রাচীন মিথোলজির উপর নির্মিত কিছু মুভি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।